স্টুডেন্ট, তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি মাধ্যমিক 2025 ইংলিশের অ্যান্সার শিট। তোমাদের পরীক্ষা আশা করি প্রত্যেকের খুব ভালো হয়েছে, কারণ প্রশ্ন ঠিকঠাকই পড়েছে, খুব একটা কঠিনও নয়, খুব একটা সহজও নয়। আমি বলবো না খুব সহজ পড়েছে, মিডিয়াম পড়েছে। তবে হ্যাঁ, লিখে আসার মতন প্রশ্ন পড়েছে, যে ধরনের প্রশ্ন আমরা এক্সপেক্ট করি সে ধরনেরই প্রশ্ন পড়েছে। তো এখন আমরা দেখে নেব হচ্ছে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কীরকম লিখলে তোমরা ঠিকঠাক নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকে 11th ফেব্রুয়ারি, তোমাদের 2টোর সময় পরীক্ষা শেষ হয়েছে, এখন বিকেল। তো তোমরা তোমাদের পরবর্তী এক্সাম যেদিন আছে শনিবার, ম্যাথামেটিক্স, তার জন্য অল দ্য বেস্ট প্রত্যেককে। যা হয়েছে হয়েছে, যা হয়নি তা নিয়ে বেশি ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। তোমরা পরের এক্সামের জন্য প্রিপারেশান নাও। আর পরবর্তী যারা ক্যান্ডিডেট তাদের জন্য, এবং তোমাদেরও যদি মনে হয় একটু মনটা খুঁতখুত করছে, অ্যান্সারগুলো মিলিয়ে নিলে একবার ভালো হয়, সেক্ষেত্রে তোমরা এই ভিডিওটা একবার দেখে নাও টুক করে। তো ফার্স্ট যে সিন, আমি বারবার আমার স্টুডেন্টদেরকে বলে দিয়েছিলাম এবছরে দ্য ক্যাট খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তবে সমস্ত কিছু যা এডুকেটাররা এক্সপেক্ট করেছিল সে ধরনের প্রশ্ন আসেনি। যেরকম প্রত্যেক এডুকেটার ভেবেছিল যে দ্য স্নেল পড়বে পোয়েম থেকে, কিন্তু এবছর সি ফিভার দিয়ে দিয়েছে। তারপরে প্রত্যেকটা এডুকেটার এটাও বলেছিল যে এবছর রিপোর্ট আসবে না, স্টোরি পড়বে। আমিও আমার স্টুডেন্টদেরকে সেভাবে বলেছিলাম। তো যে কোনো এডুকেটার বা যে কোনো টিচার যখন এরকম সাজেশান দেয় আর স্টুডেন্টরা গিয়ে এক্সাম হলে দেখতে পায় না, তাতে আমরাও তো স্টুডেন্ট ছিলাম, তো আমরাও মানে এমপ্যাথেটিক ফিল করি ওদের প্রতি, যে হ্যাঁ, একটা মন খুঁতখুঁতানি হয় যে ইস ওটা পড়লে ভালো হতো। হয়তো রিপোর্টটাও পড়ে গেছে, কিন্তু স্টোরিটা পড়লে হয়তো, যেহেতু স্টোরিটা একটু এমফাসাইজ করতে বলেছিলাম প্রত্যেককে, যেহেতু স্টোরিটা পড়ে গেলে ওরা হয়তো আরও ভালো করতে পারতো। যাই হোক, রিপোর্ট পড়ে গেছে, এটা একটা চমক দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, কিছু করার নেই। আর সি ফিভারটাও পড়েনি, সি ফিভার পড়েছে, দ্য ফেবেলটা পড়েনি, দ্য স্নেলটা পড়েনি। এটাও একটা চমক যেটা দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তো যাই হোক, যেরকম যেরকম প্রশ্ন পড়েছে, একটু কঠিন কিছু ছিল, কিছু জায়গা খুবই সহজ ছিল। তো দেখে নিই আমরা কীরকমভাবে লিখলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথম যে প্রশ্ন ছিল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু, এটা প্রশ্নটার উত্তর হবে দ্য গেস্ট অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে? দ্য গেস্ট অফ দ্য ফ্যামিলি, খুব ইজি প্রশ্ন। হ্যাঁ, নেক্সট প্রশ্ন ছিল অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু, এটা হবে গেট হিজ শেয়ার অফ ফুড, টু গেট হিজ শেয়ার অফ ফুড, ঠিক আছে? নেক্সট প্রশ্ন তোমাদের ছিল যে সামটাইমস দ্য গেস্ট টু স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট ইনস্টেড অফ কী হবে, ইনস্টেড অফ কিকিং ইট। হ্যাঁ, ওটাকে লাথি মারার আগে, লাথি না মেরে কী করতো, ঝুঁকে তাকে একটু রাব করে দিত। দ্য পারিং ক্যাট রাবস হিমসেলফ আগেনস্ট দ্য লেগস অফ দ্য, এটা হবে মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। এখানে এটা পুরো একদম প্যাসেজে দেওয়াই ছিল লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, তো এটা হয়ে যাবে মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। খুব ইজি কয়েকটা এমসিকিউ। নেক্সট হচ্ছে উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন আইস দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, এটাও একদম এক্স্যাক্ট তোমাদের বইতেই ছিল, ঠিক আছে? নেক্সট আমাদের প্রশ্ন যেটা এসেছে সেটা হচ্ছে দ্য গেস্ট উইসেস টু বলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল। তো তোমরা যদি এখানে লিখে আসো কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, গেস্ট কী ইচ্ছে প্রকাশ করতো, যে ক্যাটটাকে লাথি মেরে জানলার বাইরে ছুঁড়ে ফেলে দেওয়ার, ঠিক আছে? নেক্সট আমাদের যে প্রশ্নটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ছিল সেটা হচ্ছে পুটিং আপ হিজ ক্ল দ্য ক্যাট, তোমাদেরকে উত্তরটা লিখতে হতো একটু সাজিয়ে, কুইকলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, কুইকলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, ঠিক আছে? নেক্সট আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে দ্য ক্যাট রিটায়ার্স টু আ সেফ ডিস্টেন্স টু, দ্য ক্যাট রিটায়ার্স টু আ সেফ ডিস্টেন্স টু, তোমরা কি লিখবে? টু এর পরে আমি সবসময় বলেছি ভার্বের ফার্স্ট ফর্ম লিখতে হয়, ঠিক আছে? বা ভার্বের সাথে আইএনজি যুক্ত পদ লিখলেও হয়, কিন্তু সেক্ষেত্রে ওটা পার্টিসিপেল ফর্ম করে, তো সেটা এক্ষেত্রে হবে না। এখানে হবে টু ইট দ্য বিট অফ ফিশ, এভাবে লিখতে পারো, বা লিখতে পারো টু ইট হিজ ফুড, ঠিক আছে? এভাবেও লিখতে পারো, যেহেতু ক্যাটটাকে পার্সনিফাই করা হয়েছে, তো তুমি হিজ লিখেও দিতে পারো, টু ইট হিজ ফুড, এটা লিখলেও হবে। নেক্সট আমাদের যে প্রশ্নটা ছিল, এটায় অনেকের কনফিউশন আছে
হচ্ছে দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট রেকড হিম ইন দ্য লেক। গেস্ট অত্যন্ত আমোদিত বা খুশি হয়েছিল যখন ক্যাট তাকে তার পায়েতে গিয়ে আঁচড় বসিয়েছিল। সেটা কি ঠিক? না, সেটা একেবারেই ঠিক না, সেটা ফলস। গেস্ট রেগে গেছিল, কিন্তু ওখানে যে সেন্টেন্সটা লেখা আছে সেটা কিন্তু একটু কনফিউজিং। তো তোমাদেরকে ওই সেন্টেন্সটাই লিখতে হবে যে সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ, তার চোখে জল আর মনে রাগ সে আটকে রেখে সে ওপরে খুশি দেখিয়েছিল, সে কিন্তু ভেতরে খুশি হয়নি। তো এটা ফলস হয়ে যাবে, ঠিক আছে উত্তর। আচ্ছা, নেক্সট তোমাদের প্রশ্নটা ছিল দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়্যার নট অ্যাসেমড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট। ফ্যামিলি মেম্বার একেবারেই লজ্জা পায়নি ওই বিড়ালটার ব্যবহার দেখে। এটা তো ট্রু, কারণ ফ্যামিলি মেম্বার কী করছিল? ফ্যামিলি মেম্বার তো বলছিল যে পোর পুষি কী সুন্দর ও খেলাধুলা করছে, তো সে একেবারেই তারা লজ্জা পায়নি। তো ওই জন্যই আমি দেখো ডিলাইটেড ফ্যামিলি মেম্বার্স, ওরা আনন্দিত ছিল। দ্য ডিলাইটেড ফ্যামিলি মেম্বার্স রিমার্কস ইজন্ট ইট সুইট অফ হিম, ইজন্ট হি ইন্টেলিজেন্ট, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। হ্যাঁ, তো ফ্যামিলি মেম্বার একেবারেই লজ্জা পায়নি, তারা একদম আনন্দে খুশিতে রিপ্লাই করছিল। এইবার তোমাদের যেটা ভালো হয়েছে, যেটা ভালো হয়নি আমি বলবো, সেটা হচ্ছে প্রোজ থেকে তোমাদের কোনো প্রশ্ন দেয়নি। নর্মালি প্রোজ থেকে প্রশ্ন দিলে উত্তর লেখা খুব ইজি হয়, পোয়েম থেকে যদি কোয়েশ্চেন দেয় উত্তর লেখা একটু টাফ হয়। সেটাই তোমাদের প্রশ্নটা হয়েছে, একটু টাফ করার জন্য পোয়েম থেকেই প্রশ্ন দেওয়া হয়েছে। যাই হোক, আমরা দেখে নিই। প্রথম তোমাদের পোয়েমের প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েট শিপ উইল বি গাইডেড বাই, এটা হবে দ্য স্টার, ঠিক আছে, এটা হবে দ্য স্টার। আচ্ছা, নেক্সট আই মাস্ট গো ডাউন, আমাকে যেতেই হবে। দিস লাইন এক্সপ্রেসেস দ্য পোয়েটস কি? একটা ডিটারমিনেশন মানে হচ্ছে একদম মনের জেদ, টু গো অন দ্য সি ভয়েজ, ঠিক আছে। তো এটাই হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কি ছিল? দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশনড ইন দ্য পোয়েম আর, এটা হবে লিভিং ক্রিয়েচার্স, এটা হবে গার্লস অ্যান্ড হোয়েলস। এতে কিন্তু অপশানগুলো একটু কনফিউজিং ছিল, ঠিক আছে। দ্য পোয়েম অ্যান্ড দ্য ম্যারিনার্স, এ ধরনের কিছু একটু কনফিউজিং এখানে কিন্তু ছিল। তো এই প্রশ্নটা অনেকেই এটা একটু কনফিউজড হয়েছে এই প্রশ্নটাতে, তো এটার উত্তর হবে গার্লস অ্যান্ড হোয়েলস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে দ্য পোয়েট ডিজায়ার্স হিজ ফেলো রোভার টু বি আ, এটা হবে টু বি ইন আ জয়াস মুড, ওই যে মেরি ফেলো রোভার এরকম একটা ছিল না? তো এটাই হয়ে যাবে তোমাদের প্রশ্নের উত্তর। আচ্ছা, নেক্সট যেটা ওটাই বলছি যে তোমাদের প্রশ্নটা যেখানে কঠিন হয়েছে সেটা হচ্ছে এই প্রশ্নটা একটু কঠিন দিয়েছিল, একটু ঘোরানো প্রশ্ন। হ্যাঁ, কিন্তু যারা ঠিকঠাক করে উত্তর প্র্যাকটিস করেছে তাদের এটা পারা উচিত। ওয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ আ ম্যারিনার উইথ দ্য লাইফ অফ জিপসিজ? কেন কবি তুলনা করেছেন দ্য লাইফ অফ আ ম্যারিনার মানে হচ্ছে যারা সমুদ্রে ঘোরাঘুরি করে, হ্যাঁ, সমুদ্র যাত্রা করে, তাদের জীবনকে কেন যাযাবরের জীবনের সাথে তুলনা করেছে? তো তোমাদেরকে কিভাবে লিখতে হবে দেখো, আমি বারবার বলেছি যে ডাজ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব। যে কোনো প্রশ্নে অক্সিলারি ভার্ব আর মেন ভার্বটাকে খুঁজে বের করবে। হোয়াই তো উত্তরে আসে না, দ্য পোয়েট থেকে উত্তর শুরু হয়ে যাবে। আমি কিভাবে উত্তর শুরু করেছি? ইন দ্য পোয়েম সি ফিভার বাই জন মেসফিল্ড, এটুকু লিখে কমা দিয়ে এবার দ্য পোয়েট থেকে তুমি উত্তর শুরু করো। দ্য পোয়েট, এবার দেখো ডাজটা কার সাথে জুড়ে যাবে? ডাজটা গিয়ে জুড়ে যাবে হচ্ছে মেন ভার্বের সাথে, মানে কম্পেয়ারের সাথে। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য লাইফ, দেখো তারপরে একদম এক্স্যাক্ট যা আছে পরে সব লিখে গেছি। দ্য লাইফ of a mariner with the life of gypsies because both lifestyles represent a sense of freedom, constant movement and a lack of fixed home. এটুকু যদি কেউ লিখতে পারে তাকে নাম্বার দিয়ে দেওয়া উচিত। যে দুটো লাইফস্টাইলই কী রিপ্রেজেন্ট করে? আ সেন্স অফ ফ্রিডম, তারা স্বাধীন, কনস্ট্যান্ট মুভমেন্ট, তাদেরকে সব সময় চলে যেতে হয়। একজন যাযাবর সবসময় তাকে খাবারের উদ্দেশ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে হয়, বাসস্থানের উদ্দেশ্যে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে হয়। সেম গোজ ফর যারা সমুদ্র যাত্রা করে। আর সেন্স অফ ফ্রিডম, তারা সবসময় স্বাধীন, তারা যা পারে করতে পারে। অ্যান্ড আ ল্যাক অফ ফিক্স হোম, তারা কিন্তু এক জায়গায় স্থির নয়, তাদের কোনো ফিক্স হোম নেই, সেই জিনিসটা তাদের নেই। সেই জন্য কবি একজন সমুদ্র যাত্রা করেন যারা, তাদের লাইফের সাথে এই যাযাবরের জীবন তুলনা করেছেন, ঠিক আছে। নেক্সট প্রশ্নটা কিন্তু খুব ইজি ছিল, এটা যদি তোমরা না পারো সেক্ষেত্রে কিন্তু মানে কী বলবো,
এটা পারা উচিত ছিল। হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ আ ভয়েজ, কী চেয়েছেন কবি? তাহলে তুমি কী লিখবে? ইন জন মেসফিল্ডস পোয়েম পোয়েম সি ফিভার দ্য পোয়েট আক্স ফর, আচ্ছা এইটা সিঙ্গেল কোটেশন হবে, ঠিক আছে? এটা ডাবল কোটেশনের কোনো প্রয়োজন নেই। ডাবল কোটেশন আমরা তখন দিই যখন কারোর উক্তি তুলে ধরা হয়, ঠিক আছে? এটা সিঙ্গেল কোটেশন হবে। ইন জন মেসফিল্ডস পোয়েম সি ফিভার দ্য পোয়েট আস্কস ফর, দেখো এই যে ডাজ আছে আর আস্ক আছে, ডাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর মেন ভার্ব হচ্ছে আস্ক। আমি কোথা থেকে উত্তর লিখবো? হোয়াটটা তো উত্তরে আসে না। দ্য পোয়েট আস্কস ফর, হ্যাঁ এইভাবে লিখবো। এবার কী চেয়েছে? আ কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম, এই দুটো জিনিস কবি তার ভয়েজের শেষে চেয়েছে। অ্যাট দ্য এন্ড অফ আ ভয়েজ, হয়েছে অ্যাট দ্য এন্ড অফ আ ভয়েজ, এটা লিখে দিলাম। তাহলে কী চেয়েছে? আ কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম, এই দুটো পয়েন্ট যদি কেউ ঠিকঠাক করে অ্যাড করে দিয়ে আসো তাহলে তোমাদের কিন্তু পুরোপুরি নাম্বার পেয়ে যাওয়া উচিত, ঠিক আছে? নেক্সট তোমাদের যেটা আনসিন পড়েছিল সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। আনসিনটা একটা দ্য হিন্দুর থেকে একটা ক্রোকোডাইল সম্পর্কে একটা রিপোর্ট তুলে ধরেছিল। তো দেখো এটাই তোমাদের আনসিন পড়েছিল কি না। ইট ওয়াজ ব্যাক ইন 1975 দ্যাট ইন্ডিয়া লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট in Odisha's Bhitarkonika National Park, the former hunting grounds of kings from the Konika princely state. Today, there are 1811 saltwater crocodiles in Bhitarnika, a vast tract of forest and saltwater swamp. But back in 1975, the number of saltwater crocodiles was only 74. In 1975, barely 3 years after the passage of the Wildlife Protection Act 1972, crocodiles were very much threatened and were on the verge of extinction in India due to indiscriminate killing for commercial purposes and severe loss of natural habitat. The main objective of the Crocodile Conservation Project was to protect the animal's natural habitat and revive the population through captive breeding, said Mr. Sudhakar Kaur, Odisha's crocodile man. Kaur, after his retirement as senior scientist, has been imparting technical expertise and methodology on the conservation of the saltwater monsters. He added, the conservation of crocodiles is not a passing fact for me, but a mission, adapted from an article published in the হিন্দু ডেটেড 17 জুন। এই তোমাদের হচ্ছে এই আনসিনটা পড়েছিল। তো এই আনসিন থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা টুকটুক করে দেখে নিই। হ্যাঁ, খুব ইজি প্রশ্ন পড়েছিল আর মানে খুবই সহজ পড়েছিল। ইন্ডিয়া লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন, কত হবে? 1975। এই দেখো ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট, যে একদম ফার্স্ট টাইম, ইট ওয়াজ ব্যাক ইন 1975 দ্যাট ইন্ডিয়া লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে 1975. Currently in Bhitarnika National Park, the number of crocodiles, এই অপশানটা একটু অড ছিল যে 1000-এর থেকে কম বা কী বলবো 3000-এর মতন, না অ্যাবাউট 2000, না 2000-এর থেকে বেশি। তো দেখো এটা কিন্তু 1811। তো 1811 মানে আমরা বলতেই পারি নিয়ারলি 2000। হ্যাঁ, 1811, 1811 মানে হচ্ছে প্রায় 2000। তো আমরা বলি না অঙ্কে প্রায় 2000, তো অ্যাবাউট 2000 এটার উত্তর হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজড ডিউ টু, কী করে বাড়লো? 74 থেকে 1811 কী করে হলো? তাদেরকে ধরে রেখে, এক জায়গায় ধরে রেখে তাদেরকে ব্রিডিং করা হয়েছিল। তো ক্যাপটিভ মানে হচ্ছে এক জায়গায় ধরে রাখা বা বন্দি করে রাখা। তো ক্যাপটিভ ব্রিডিংয়ের মাধ্যমে তাদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, ঠিক আছে? ইন দ্য ইয়ার 1972, the year 1972 is significant for the wildlife enthusiast in India because this year, দেখো 1972-তে কী হয়েছে? প্যাসেজে গিয়ে দেখো, এই যে barely 3 years after the passage of the Wildlife Protection Act 1972, 1972তেই ওয়াইল্ড প্রোটেকশন অ্যাক্টটা পাস হয়েছিল। তাহলে আমরা কি লিখব? যে দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া, এই অপশানটাও এক্ষেত্রে ট্রু হয়ে যাবে, ঠিক আছে? যে অপশানগুলো ছিল সেগুলোর মধ্যে এটা কিন্তু ট্রু। নেক্সট হচ্ছে এইটা একটু তোমাদের এই
এমসিকিউটা নিয়ে অনেকেরই একটু ডাউট আছে, তো যাই হোক এটা হবে। নেক্সট হচ্ছে কনজারভেশন অফ দি সল্ট ওয়াটার মনস্টার্স। এখানে সল্ট ওয়াটার মনস্টার্স বলতে কী বোঝানো হয়েছে, ঠিক আছে? তাহলে রেফার্স টু কনজারভেশন অফ কি, ক্রোকোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি, এটা হবে আমার মনে হয় 50th ইয়ার অফ ইন্ডিয়াস ক্রোকোডাইল কনজারভেশন। তোমরা দেখো শুরু হয়েছিল কবে? ইট ওয়াজ ব্যাক ইন 1975 লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট। তো যে এখানে যে এন্টায়ার যে কথাবার্তাগুলো আছে, ঠিক আছে, সেখানে বলছে যে মানে আর যে অপশানগুলো ছিল তার মধ্যে আমার মনে হয় এটাই 50th ইয়ার অফ ইন্ডিয়াস ক্রোকোডাইল কনজারভেশন, এইটাই হচ্ছে এটার অ্যাপ্রোপ্রিয়েট একটা টাইটেল হবে। যাই হোক, তোমরা কি লিখেছো আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, এটা অনেকেই ভুল করে এসেছে, যাই হোক একটা ভুলের জন্য তোমাদের অসুবিধা কিছুই হবে না, ঠিক আছে? তো এই প্রশ্ন এইটা একটু কঠিন ছিল, একটা তো কঠিন দেবেই, সব তো আর তোমাকে একদম মানে কি বলবো ধরে খাইয়ে দেবে না। যাই হোক, তোমরা কি করেছো এটা কমেন্ট করে আমাকে জানিও। আচ্ছা, নেক্সট হচ্ছে সিন্স 1975 দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্রিজড ড্রাস্টিক্যালি। যে 1975-এর পর থেকে ক্রোকোডাইলের সংখ্যা ডিক্রিজ করে গেছে, কিন্তু আমাদের প্যাসেজে তো ক্লিয়ারলি বলা আছে যে 1975-এর পর থেকে 1811খানা ক্রোকোডাইল হয়ে গেছে, তখন ছিল হচ্ছে 74টা। তাহলে কি ইনক্রিজ করেছে? তাহলে এটা ভুল। তো টুডে দেয়ার আর 1811 সল্ট ওয়াটার ক্রোকোডাইলস, ঠিক আছে? এইটা তোমাদেরকে পুরোপুরি একদম লিখে দিতে হবে যে টুডে দেয়ার আর 1811 saltwater crocodiles in Viternica, a vast tract of forest and saltwater swamp. But back in 1975, the নাম্বার অফ সল্ট ওয়াটার ক্রোকোডাইলস ওয়াজ অনলি 74। এই পুরো বাক্যটা তোমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তুলে দিতে হতো, ঠিক আছে? তো যারা পুরোটা তুলে দিয়েছো খুব ভালো, যারা পুরোটা তোলোনি তারাও মানে যাই হোক, তারা যদি ফলস লিখে থাকো তাহলে নাম্বার তোমরা 1 পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস, এটা যদি কেউ ট্রু লিখে থাকে তাহলে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক লিখলেও সে নাম্বার পাবে না। যদি এটা কেউ ট্রু লিখে থাকে এটা কিন্তু ফলস হবে। নেক্সট তোমাদের যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে দ্য ভিটারনিকা ন্যাশনাল পার্ক, হ্যাঁ, ইউজ টু বি দ্য হান্টিং গ্রাউন্ডস অফ দ্য কিংস ফ্রম কোনিকা প্রিন্সলি স্টেটস। এটা তো ট্রু, এটা তো দেওয়াই আছে। ইট ওয়াজ ব্যাক ইন 1975 বলে একদম প্রথমে দেখো, একদম প্রথম লাইন থেকেই It was back in 1975 that India launched its crocodile conservation project in Odisha's Bhitarnika National Park, the former hunting grounds of kings from the Konika princely state. এই পুরোটা তোমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তুলে দিলে তাই তোমরা পুরো 2 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? একদম ইজি। আচ্ছা, এরপরে তোমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আফটার রিটায়ারমেন্ট মিস্টার সুধাকর কর ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েটেড উইথ ক্রোকোডাইল কনজারভেশন। এটা কি ঠিক? না, এটা ঠিক নয়। একদম 3rd প্যারাগ্রাফে লেখাই আছে যে কর আফটার হিজ রিটায়ারমেন্ট, এই যে কর আফটার হিজ রিটায়ারমেন্ট অ্যাজ সিনিয়র সায়েন্টিস্ট হ্যাজ বিন ইম্পার্টিং টেকনিক্যাল এক্সপার্টিজ অ্যান্ড মেথোডোলজি অন দি কনজারভেশন অফ দিস সল্ট ওয়াটার মনস্টার্স, ঠিক আছে? তো সে তার রিটায়ারমেন্টের পরেও কিন্তু কাজ ছাড়েনি, চালিয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে ফলস, আর সাপোর্টিং স্টেটমেন্ট এটা হবে, ঠিক আছে? যারা লিখেছো খুব ভালো, আর যারা ঠিকঠাক লিখে আসতে পারোনি একদম মন খারাপ করো না, পরের এক্সামটার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে হোয়াট ওয়ার দ্য মেন অবজেক্টিভস অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট। মেন অবজেক্টিভ ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্টের কী ছিল? তো এই প্রশ্নের উত্তর একদম ওখানে যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজের মধ্যে একেবারে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা একবার দেখে নাও, সেটা হচ্ছে এই দেখো, the main objective of the crocodile conservation project was to protect the animals' natural habitat and revive the population through captive breeding. এই পুরো জিনিসটা কেউ যদি ঠিকঠাক করে তুলে দেয় সেক্ষেত্রে সে ফুল নাম্বার পেয়ে যাবে। একটা জিনিস এখানে শুধু আমি দেখলাম, এখানে ওয়াজ আছে কিন্তু প্রশ্নে এটা ওয়্যার দিয়ে প্রশ্নটা আছে, ঠিক আছে? তোমাদেরকে জাস্ট এই বি ভার্বটাকে একটু ঠিক করে নিতে হবে। তো আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে এই যে দ্য মেইন অবজেক্টিভস, অবশ্যই হোয়াট দিয়ে প্রশ্নের উত্তর শুরু হবে না, আর ওয়্যার দিয়েও হবে না, ওয়্যারটা ভেতরে ঢুকে যাবে, ঠিক আছে? দ্য মেইন অবজেক্টিভস অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট
ওয়্যারটা ভেতরে ঢুকে গেল, প্রজেক্ট একদম পুরো প্রজেক্টের পরে ওয়্যার চলে গেল। টু প্রোটেক্ট দ্য অ্যানিমালস ন্যাচারাল হ্যাবিট্যাট অ্যান্ড রিভাইভ দ্য পপুলেশন থ্রু ক্যাপটিভ ব্রিডিং। এই পুরো জিনিসটা লিখে দিলে তোমরা ফুল মার্কস মানে যেটা 2 নাম্বার এখানে পেয়ে যাবে। নেক্সট আছে হচ্ছে ওয়াই ওয়্যার দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইলস অন দ্য ভার্জ অফ এক্সটিংশন ইন 1975। কেন এই সল্ট ওয়াটার ক্রোকোডাইলস 1975-এ একদম প্রায় লুপ্তপ্রায় হয়ে গিয়েছিল, ঠিক আছে? তো এই প্রশ্নের উত্তরও একদম ওখানে দেওয়া আছে, দেখো এই যে দেখো এই যে the saltwater crocodiles were on the verge of extinction in India due to indiscriminate killing for commercial purposes and severe loss of natural habitat, ঠিক আছে? এই জিনিসটার জন্য মানে তাদেরকে কমার্শিয়ালি ইউজ করা হতো, মানে তাদের চামড়া বিক্রি করে দেওয়া হতো বা বাণিজ্যের জন্য তাদের দাঁত টাত কাজে লাগাতো, ঠিক আছে? তো এইসব বিক্রি করাটাকে বলা হয় হচ্ছে এই কমার্শিয়াল ইউজ। তো তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে, দেখো এখান থেকে উত্তর শুরু হবে, হোয়াই তো হবে না, উত্তর তো হোয়াই দিয়ে শুরু হয় না, ওয়্যারটা ভেতরে ঢুকে যাবে, ওয়্যারটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। দ্য সল্টওয়ার ক্রোকোডাইল ওয়্যারটা ভেতরে ঢুকে যাবে, ঠিক আছে? ওয়্যার অন দ্য ভার্জ অফ এক্সটেনশন ইন 1975 ডিউ টু ইনডিসক্রিমিনেট কিলিং ফর কমার্শিয়াল পারপাসেস অ্যান্ড সিভিয়ার লস ফর ন্যাচারাল হ্যাবিটেট, ঠিক আছে? এই জিনিসটা হয়ে যাবে উত্তর। এবারে তোমরা দেখো হচ্ছে পরের প্রশ্ন, সেটা হচ্ছে হু ইজ রেফার্ড টু অ্যাজ ওড়িশাস ক্রোকোডাইল ম্যান। কাকে ওড়িশার ক্রোকোডাইল ম্যান বলা হয়েছে? তাহলে এটা হয়ে যাচ্ছে সুধাকর কর। আর আমি তোমাদেরকে এভাবে বলে দিয়েছিলাম যে হু দিয়ে প্রশ্ন হলে ডাইরেক্ট হুয়ের জায়গায় তোমরা উত্তর বসিয়ে দিতে পারো। আমি কিভাবে লিখেছি, অ্যাকর্ডিং টু দ্য প্যাসাজ মিস্টার সুধাকর কর ইজ রেফার্ড টু অ্যাজ ওড়িশাস ক্রোকোডাইল ম্যান। হু দিয়ে প্রশ্ন হলে ডাইরেক্ট হুয়ের জায়গায় তোমার যে উত্তরটা সেটা বসিয়ে দিতে পারো। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্যাসাজ মিস্টার সুধাকর কর ইজ রেফার্ড টু অ্যাজ ওড়িশাস ক্রোকোডাইল ম্যান, এভাবে তোমরা উত্তরটা লিখবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হুইচ পোস্ট ডিড হি রিটায়ার ফ্রম। কোন পোস্ট থেকে তিনি রিটায়ার নিয়েছিলেন? তাহলে তিনি রিটায়ার নিয়েছিলেন হচ্ছে সিনিয়র সায়েন্টিস্ট পোস্ট থেকে। হি রিটায়ার্ড ফ্রম দ্য পোস্ট অফ আ সিনিয়র সায়েন্টিস্ট। এটাও তোমরা একদম দেখো এইখানটাতেই পেয়ে যাবে যেটা আছে, ঠিক আছে? এই যে এই দেখো সিনিয়র সায়েন্টিস্ট, কর আফটার হিজ রিটায়ারমেন্ট অ্যাজ সিনিয়র সায়েন্টিস্ট, ঠিক আছে? সিনিয়র সায়েন্টিস্ট পোস্ট থেকে তিনি রিটায়ারমেন্ট নিয়েছিলেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে হাউ ডাজ মিস্টার কর কন্ট্রিবিউট টু দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট। কীভাবে তিনি ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্টে রিটায়ারমেন্টের পরেও তিনি কন্ট্রিবিউট করেছিলেন। আচ্ছা, কীভাবে প্রশ্নটার উত্তরটা লিখব? ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট, দেখো ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট, এখান থেকে ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট অ্যাজ আ সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে তিনি রিটায়ারমেন্টের পর মিস্টার কর, এবার দেখো ডাজ আছে আর কন্ট্রিবিউট আছে, ডাজ কন্ট্রিবিউট, তার মানে কী হয়ে যাবে? কন্ট্রিবিউটস, মিস্টার কর কন্ট্রিবিউটস টু দ্য যা আছে টু দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট, ঠিক আছে? টু দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট কীভাবে? by imparting technical expertise and methodology on the conservation of these saltwater monsters। এইভাবে তোমাদের উত্তরটা লিখে দিতে হবে। দেখো এইখানে এভাবেই উত্তরটা আছে, এই যে Kor after his retirement as a senior scientist has been imparting technical expertise and methodology on the conservation of these saltwater monsters। এইভাবেই তিনি রিটায়ারমেন্টের পরেও কাজ চালিয়ে গেছেন, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমি তোমাদেরকে যেটা করে নিতে বলি সেটা হচ্ছে 6 দাগের প্রশ্ন। এটাই হচ্ছে পুরো 8খানা নাম্বার থাকে, কে কটা ঠিক করেছো এটাই দেখে নাও। পুরো 8খানা নাম্বার থাকেই 6 দাগের প্রশ্ন। দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিম্যাল, কী লিখে এসেছো? হ্যাবিট্যাট লিখেছো তো? হ্যাবিট্যাট লিখলেই 2 পাবে, ঠিক আছে? হ্যাবিট্যাট মানেই বাসস্থান। দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিম্যাল, এটা হচ্ছে হ্যাবিট্যাট। আচ্ছা, নেক্সট ছিল টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, কোনো কিছুকে আবার জীবিত করে তোলা, তার মানে আমরা সেটা হয়ে যাচ্ছে রিভাইভ। তোমরা প্রত্যেকে
পাবজি খেলো, গিয়ে রিভাইভ দাও, ঠিক আছে? তো যারা যারা পাবজি খেলো রিভাইভ দাও গিয়ে, তারা রিভাইভ লিখে আসবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি আছে? ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট আর ভোকেশন, আমরা সেটাকে কি বলি? প্রজেক্ট। ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট আর ভোকেশন, সেটাকে আমরা কি বলি? প্রজেক্ট। আর টার্গেট, টার্গেটটা তো সবাই পেরেছে, টার্গেট হচ্ছে মিশন, ঠিক আছে? যারা যারা ঠিক করেছো একদম তারা 8 কনফার্ম থাকো, আর যারা একটা ভুল করেছো, হ্যাঁ, তারা এই যে প্রজেক্টটা অনেকে ভুল করে আসতে পারে, যারা প্রজেক্টটা ভুল করে রেখেছে, ঠিক আছে? আচ্ছা, মিশন, টার্গেটটা মিশন, এটা আচ্ছা, তোমাদের কি মনে হয় যে টার্গেটটা মিশন ছাড়া অন্য কিছু হতে পারে? যদি সেটা মনে হয় সেরকমটা, তাহলে কমেন্ট করে তোমরা জানাতে পারো, ঠিক আছে? আমি খুব তাড়াতাড়ি তো এগুলোকে নোট ডাউন করে আমি ভিডিও বানিয়ে দিচ্ছি, আমার অত ভালো করে দেখাও হয়নি, ঠিক আছে? যদি তোমাদের মনে হয় যে অন্য কিছু হবে, ফিল ফ্রি টু কমেন্ট অন মাই ভিডিও, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা চলে আসি হচ্ছে গ্রামার, যেটার জন্য কালকেও আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেই গ্রামারটা দেখে দেখো কতটা কি মিললো না মিললো, হ্যাঁ? আচ্ছা, প্রথম যেটা তোমাদের থাকে সেটা হচ্ছে ভার্ব। ইট ড্যাশ কন্টিনিউয়ালি ফর আওয়ার্স টু গেট, ইট ড্যাশ কন্টিনিউয়ালি ফর আওয়ার্স টুগেদার ফ্রম মর্নিং। আচ্ছা, এটা হয়ে যাবে ইট হ্যাড বিন ড্রিজলিং কন্টিনিউয়ালি ফর আওয়ার্স টুগেদার ফ্রম মর্নিং, ঠিক আছে? বাট ইন দ্য আফটারনুন দ্য উইন্ড গ্রিউ আপ, হ্যাঁ, দ্য বাট ইন দ্য আফটারনুন দ্য উইন্ড গ্রিউ আপটা উত্তরটা ঠিক হবে। দেন কেম দ্য স্টর্ম উইথ হেভি গাস্ট, দেন কেম দ্য স্টর্ম উইথ হেভি গাস্ট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট তোমাদের প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন যেটা ছিল, লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ইন সামার, লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ইন সামার, উই স্টেড ইন আ হোটেল বাই দ্য রিভার, ঠিক আছে? রিভারের পাশে একটা হোটেলে আমরা ছিলাম, তাহলে বাই হয়ে যাবে এখানে সঠিক। আচ্ছা, দো দ্য হোটেল ওয়াজ আ বিট এক্সপেন্সিভ ইট ওয়াজ ভেরি নাইস, ঠিক আছে? যারা যারা ঠিক করেছো পুরো, তারা 3 নাম্বার পেয়ে যাবে। আচ্ছা, কালকে আমি একদম প্রথমেই এই রকম ভয়েস চেঞ্জ প্রায় 2-3টে করিয়ে দিয়েছিলাম, যারা ওই ভিডিওটা দেখেছে তারা আমি বলেই দিয়েছিলাম যে ভিডিও করলে 100% তুমি এখান থেকে 3 নাম্বার কমন পাবেই পাবে, সেরকমই এসেছে, ঠিক আছে? আচ্ছা, দেখো, উই প্যাচড দ্য কাইট আপ উইথ আ লেটার, উই প্যাচড দ্য কাইট আপ উইথ আ লেটার, তাহলে এটা কিন্তু, হ্যাঁ, একটু তোমাদেরকে ভার্বটাকে চিনতে শিখতে হবে, যে এই যে প্যাচ আপ, প্যাচ আপটা দুটোই হচ্ছে একসাথে ভার্ব, ঠিক আছে? তাহলে সাবজেক্ট উই, প্যাচ আপ পুরোটা ভার্ব, ঠিক আছে? এই যে ব্রেকআপ করলে আমরা প্যাচ আপ করে নিই, তার মানে কি? তার মানে হচ্ছে জোড়া লাগানো, ঠিক আছে? তাহলে উই প্যাচ আপ দ্য কাইট উইথ আ লেটার, উই প্যাচ আপ দ্য কাইট উইথ আ লেটার। তাহলে এখানে দেখো প্যাচটা আছে হচ্ছে পাস্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্সের বি ভার্ব হবে আর ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে আমরা কি করব? দ্য অবজেক্টটা প্রথমে, দ্য কাইট ওয়াজ প্যাচড আপ, এবার এক্সট্রাটা দিয়ে দাও উইথ আ লেটার, আর উইটা কি হয়ে যায় ফার্স্ট চেঞ্জে? বাই আস। ব্যাস, এটুকু করলেই পুরো 1 নাম্বার, আর কিচ্ছু করতে হবে না। আর এই ন্যারেশান চেঞ্জটা তো কালকে আমি করিয়েই দিয়েছিলাম আমার ভিডিওতে, হ্যাঁ? তো 100% গ্যারেন্টি সহ যা বলেছি তাই এসেছে। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে, কাল কি তোমার আজকে কি তোমার কোনো স্কুল নেই? ফাদার স্বামীকে জিজ্ঞাসা করেছিল। তো যেহেতু এটা টেক্সচুয়াল, তো ফাদার আস্কড স্বামীনাথন লিখতে পারো, বা তুমি ফাদার আস্কড হিমও যদি করে আসো তাহলেও কিছু ভুল হবে না, ঠিক আছে? ফাদার আস্কড হিম। আচ্ছা, এই প্রশ্নের উত্তর কিভাবে হয়? ডাব্লিউএইচ ওয়ার্ড তো এটা নয়, এটার প্রশ্নের উত্তর শুধু হ্যাঁ স্কুল আছে বা না স্কুল নেইতে, তার মানে হ্যাঁ বা নাতে উত্তর হলে আমরা কমা কোটেশন তুলে দিই, ইফ বা ওয়েদার বসাই। তাহলে ইফ বসালাম, এবার ইউটা কি হয়ে যাবে? হ্যাঁ, ইউ মানে হচ্ছে এই হিমটা, তাহলে এখানে হি লিখবো আমরা ইউটাকে, তাহলে হি। আচ্ছা, বাইরে আছে প্রেজেন্ট বা পাস্ট টেন্স, আর ভেতরে আছে হ্যাভ মানে প্রেজেন্ট টেন্স, তাহলে হ্যাভটা হয়ে যাবে হ্যাড মানে পাস্ট টেন্সে হয়ে যাবে। ইফ হি হ্যাড নো স্কুল, টুডেটা কি হয় ন্যারেশন চেঞ্জে? টুডেটা হয়ে যায় দ্যাট ডে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে দ্য পিপল ওয়্যার ভেরি মাচ স্টান্ড, এক্স্যাক্ট এইরকমই এই টু আর টু দিয়ে, সো দ্যাট দিয়ে আমি কালকে 3-4টে সিম্পল সেন্টেন্স তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? যে আর যারা ওই ভিডিওটা দেখেছে তাদের কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। দ্য পিপল ওয়্যার ভেরি মাচ স্টান্ড, দে কুড নট speak in the beginning. The people were too stunned
এখানে কোনো কমা নেই, কিন্তু এখানে কোনো কমা নেই, তোমরা কিন্তু ভেবো না এখানে কোনো কমা আছে, এটা জাস্ট একটা ছাপ উঠেছে আগের পেজটাটার। দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং, এটা হয়ে যাবে তোমাদের ঠিক উত্তর। তাহলে তোমাদের এই যেগুলো ফ্রেজাল ভার্ব পড়েছে সেগুলো হচ্ছে এগুলো হয়ে গেল। হ্যাঁ, ফ্রেজাল ভার্ব ডিমান্ডেডটা হবে কল্ড ফর, রিডিউসটা হবে কাট ডাউন, আর রিমেম্বারটা হবে কল আপ। ঠিক আছে, আর তোমাদের এটা 6 দাগের এই প্রশ্নের উত্তর বলা হয়ে গেছে। আর যেটা পড়েছে সেটা হচ্ছে তোমাদের রাইটিং, 30 নাম্বারের রাইটিং। এখানে আমি যে সাজেশান তোমাদের দিয়ে দিয়েছিলাম সেই সাজেশান থেকেই দুখানা পড়েছে। ঠিক আছে, একটাতে আমি বলে দিয়েছিলাম যে প্যারাগ্রাফে গ্লোবাল ওয়ার্মিং টাইপের কিছু আসতে পারে। ঠিক আছে, তোমাদের এসেছে হচ্ছে লেটার টু দ্য এডিটার, সেখানে ফায়ার ক্র্যাকারের কীভাবে এয়ার পলিউশন করছে। তো তোমরা যখন গ্লোবাল ওয়ার্মিং পড়ো তখন সেখানে এয়ার পলিউশন, ইভেন ফায়ার ক্র্যাকার নিয়েও আমার মনে হয় আমি আমার ক্লাসে ফায়ার ক্র্যাকারের একটা এয়ার পলিউশন নিয়ে কিছু একদিন আলোচনা করে দিয়েছিলাম। ঠিক আছে, যাই হোক, আমি এটা ইউটিউবে ছাড়িনি, কিন্তু আমার যারা স্টুডেন্ট তারা এটা খুবই একটা নর্মালি একটা কী বলবো একটা বিষয়। তো এটা নিয়ে এডিটোরিয়াল লেটার লেখা খুবই ইজি জিনিস। ঠিক আছে, এটা তোমাদের ইজিই পড়েছে। আচ্ছা, এটা প্রত্যেকেই আশা করি লিখে এসেছো। এটা ছাড়া তোমাদের যে প্রশ্নটা পড়েছে সেটা হচ্ছে, এটাও আমি একদমই তোমাদের যেটা সাজেশান দিয়েছিলাম যে রাইটিং স্কিলের সাজেশান, সেখানেও আমি প্যারাগ্রাফে বলেছিলাম এক্সারসাইজিং ডেলি, তোমরা এটা কিন্তু অ্যাজ এ প্যারাগ্রাফ তোমরা করবে। তো এক্সারসাইজিং ডেলিতে তোমাদের যে পয়েন্টগুলো খুব ভালো দিয়ে দিয়েছিল, যারা এই পয়েন্টগুলোকে আমি বলে দিয়েছিলাম যাই করো তাই করো, যা পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্টগুলোকে ছুঁয়ে ছুঁয়ে অন্তত একটা করে বাক্য লিখবে। ঠিক আছে, তাতে করে তোমাদের কন্টেন্টে নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা, এটা ছাড়া তোমাদের যেখানে আমরা প্রত্যেকেই ক্ষমা প্রার্থী, আমরা প্রত্যেকটা এডুকেটর তোমাদেরকে বলেছিলাম যে এবছর রিপোর্ট আসবে না, এবছর স্টোরি আসবে, কিন্তু এখানে একটু ওয়েস্ট বেঙ্গল বোর্ড খেল গেয়া। ঠিক আছে, এই রিপোর্ট ফেলে দিয়েছে স্টোরি রাইটিংয়ের জায়গায়। আর এটা ছাড়া তোমাদের যেটা পড়ার কথা ছিল সেটা হচ্ছে দ্য স্নেল, কিন্তু পড়েছে সি ফিভার। ঠিক আছে, এটুকু তোমাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করি রিপোর্টও যারা করে গেছো একটু আধটু তো জেনেইছো প্রথম থেকে, তো সেই অনুযায়ী কিছু অন্তত লিখে দিয়ে আসতে পেরেছো রিপোর্টে। ঠিক আছে, যাই হোক, যতটুকু লিখে এসছো তাতে তোমরা নিশ্চিত থাকো খুব ভালো নাম্বার উঠবে, এটার জন্য একদম চিন্তা করো না। বেস্ট অফ লাক পরবর্তী এক্সামগুলোর জন্য প্রত্যেককে।